হ্যালো বন্ধুরা, কি হালচাল তোমাদের? দেখো ভাই, বর্তমানে কোচবিহারের এই ঐতিহাসিক রাজপ্রাসাদটির উপর ভারতের পতাকা উত্তোলিত হলেও 1949 সালে ইংল্যান্ড সফরে থাকা মহারাজ জগদীপেন্দ্র নারায়ণ যদি সঠিক সময়ে কোচবিহারে ফিরে না আসতেন, তাহলে হয়তো আজ এই রাজপ্রাসাদটির উপর ভারতের বদলে উঠতে দেখা যেত বাংলাদেশের পতাকা। আসলে কোচবিহারের ভারতে যোগদানের বিষয়টি কম বেশি সবারই জানা আছে, কিন্তু পর্দার আড়ালে কোচবিহারের রাজস্ব মন্ত্রী খান আমানত উল্লাহ চৌধুরী সহ উচ্চ পদস্থ মুসলিম রাজকর্মচারীরা কোচ মহারাজের অজান্তেই কোচবিহারকে পূর্ব পাকিস্তানের অংশ বানানোর জন্য যে নীল নকশা তৈরি করে ফেলেছিল তা অনেকেরই জানা নেই। বিভিন্ন সামরিক বিশেষজ্ঞদের মতে কোচবিহার রাজ্যটি পূর্ব পাকিস্তানের সীমান্ত ঘেঁষে থাকার কারণে কাশ্মীরের মতো কোচবিহারেও হানাদার বাহিনী পাঠিয়ে মহারাজকে ক্ষমতাচ্যুত করে সমগ্র কোচবিহারকে পূর্ব পাকিস্তানের সাথে মিলিয়ে নেওয়ার মতন গভীর চক্রান্তও করা হয়েছিল। অপেক্ষা ছিল শুধুমাত্র পাকিস্তান থেকে আসা সবুজ সংকেতের। আসলে কোচবিহারের স্বাধীন থাকার বিষয়টি ভারত পাকিস্তান কারো হজম হচ্ছিল না, তাই কোচবিহারকে নিজেদের অংশে যোগদান করানোর জন্য উভয় দেশ মরিয়া হয়ে উঠেছিল। আর এই সব কিছুর মূলে ছিল কোচবিহার রাজ্যের ভৌগোলিক অবস্থান, যা সামরিক ও আর্থিক উভয় দিক থেকেই অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। পাকিস্তানের সামরিক অফিসারেরা ভালো করেই জানত, কোচবিহারকে যদি কোনোভাবে পূর্ব পাকিস্তানের সঙ্গে মিলিয়ে নেওয়া যায়, তাহলে ভবিষ্যতে যুদ্ধের সময় খুব সহজেই উত্তর পূর্ব ভারতের সঙ্গে বিশাল ভারতীয় ভূখণ্ডের যোগাযোগ একেবারে বিচ্ছিন্ন করে দেওয়া যাবে। কেননা সেই সময় দক্ষিণ পশ্চিম ভারত থেকে আসাম সহ উত্তর পূর্বের রাজ্যগুলোতে যেতে হলে কোচবিহারের উপর দিয়ে যেতে হতো। আর যদি বাস্তবে কোচবিহার পাকিস্তানের অংশ হয়ে যেত, তাহলে ভারতের নিরাপত্তা ব্যবস্থার সাথে কোচ রাজবংশীদের অস্তিত্ব হুমকির মুখে পড়ে যেত। কারণ হিসেবে অতীতে যখন বর্তমান বাংলাদেশের উত্তর পূর্ব ভাগের বিশাল ভূখণ্ড কোচ ডাইনাস্টির শাসনাধীন ছিল, তখন এই অঞ্চলগুলোতে হিন্দু ধর্মাবলম্বী কোচ রাজবংশী মানুষদের জনসংখ্যা ছিল মোট জনসংখ্যার 70%। কিন্তু 1991 সালে বাংলাদেশের জনগণনা অনুসারে সারা বাংলাদেশে কোচ রাজবংশীদের জনসংখ্যা 5000-এরও কম। আপনারা যদি বাংলাদেশের রংপুর, তেতুলিয়া, পঞ্চগড় এই অঞ্চলগুলোতে গিয়ে থাকেন, তাহলে লক্ষ্য করবেন এই অঞ্চলের সংখ্যাগরিষ্ঠ মুসলমানরাও কোচ কামতা ভাষাতেই কথা বলে। আসলে এই সংখ্যাগরিষ্ঠ মুসলিমরাও একসময় হিন্দু ধর্মাবলম্বী কোচ জনগোষ্ঠীর মানুষ ছিল, কিন্তু ধর্ম পরিবর্তন ও দেশ ত্যাগের কারণে এই অঞ্চলে কোচদের জনসংখ্যা 70% থেকে 0.1%-এ নেমে এসেছে। আর সরকারিভাবে যে 5000 জনসংখ্যার কথা বলা হয়েছে, তারাও বাংলাদেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে বসবাস করে এবং এদের মধ্যে বেশিরভাগই নিজেদের ইতিহাস ও সংস্কৃতি সম্পূর্ণভাবে ভুলে গিয়েছে। সবথেকে আশ্চর্যের বিষয়, এই সমস্ত অঞ্চলে বসবাসরত ভাটিয়া হিন্দুরাও জ্ঞানের অভাবে কোচ রাজবংশীদের উপজাতি ও ছোট জাত বলে মনে করে থাকে, অথচ কোচ রাজারাই এক সময় এই বিশাল ভূভাগের একছত্র অধিপতি ছিল। যাই হোক বন্ধুরা, এখন আসি ভিডিওর মূল টপিকে। আসলে এই কাহিনীর শুরুয়াত হয়েছিল 1947 সালে, যখন দেশভাগের মাধ্যমে ভারতে সদ্য স্বাধীনতা আসে। স্বাধীনতার পূর্বে ব্রিটিশ ভারতে সর্বমোট 563টি দেশীয় রাজ্য ছিল। দেশীয় রাজ্য বলতে এই রাজ্যগুলো রাজা বা নবাব দ্বারা শাসিত হলেও এগুলো ছিল ইংরেজদের করদ ও মিত্র রাজ্য। ইংরেজরা ভারত ত্যাগের আগে এই দেশীয় রাজ্যগুলোকে 3টি অপশন দেয়, হয় ভারত নয়তো পাকিস্তান কোনো একটি ডোমিনিয়নে যোগদান করা, নয়তো স্বাধীন থাকা। আর এই রাজ্যগুলোর মতো কোচবিহারও ছিল একটি দেশীয় রাজ্য। স্বাধীনতার পর মোট 563টি রাজ্যের মধ্যে 60টি রাজ্য তাদের ধর্মীয় বিন্যাস অনুসারে পাকিস্তানে ও বাকি 554টি রাজ্য ভারতে যোগ দিয়েছিল। উত্তর পূর্ব ভারতের মণিপুর, ত্রিপুরা ও কোচবিহারের যোগদানের বিষয়টি সম্পূর্ণ হয়েছিল একেবারে শেষের দিকে। সেই সময় ভারত সরকার দক্ষিণ পশ্চিম ভারতের সংযুক্তি নিয়ে বেশি ব্যস্ত ছিল। 1949 সাল পর্যন্ত কোচবিহার ভারত ও পাকিস্তান কোনো অংশে যোগদান করেনি। অনেকের মতে কোচ মহারাজের ইচ্ছা ছিল স্বাধীন থাকার, কিন্তু মহারাজের মুসলিম মন্ত্রীরা মহারাজের অজান্তে কোচবিহারকে নিয়ে যে গভীর চক্রান্তে মেতে উঠেছিল, মহারাজ তা জানতে পেরে নিজের সিদ্ধান্ত পরিবর্তন করে ফেলে। বন্ধুরা, ইতিহাসে স্বল্প আলোচিত হলো স্বাধীনতার পরবর্তী 2 বছরে কোচবিহারে এমন কিছু ঘটনা ঘটেছিল যা এখনো চাপা পড়ে আছে। সেই সময় রাজতান্ত্রিক বিধিনিষেধের কারণে কোচবিহারের সংবাদ খুব একটা বাইরে যেত না, ফলে এখানে ঘটে চলা ঘটনাবলী কলকাতা কেন্দ্রিক কোনো সংবাদ পত্রিকায় তা প্রকাশিত হতো না। কিন্তু সেই সময় পার্শ্ববর্তী জলপাইগুড়ি শহর থেকে জাতীয়তাবাদী জনমত পত্রিকা প্রকাশিত হতো।
যার সম্পাদক ছিলেন ডক্টর চারুচন্দ্র সান্যাল। ডক্টর সান্যাল অত্যন্ত গুরুত্ব সহকারে কোচবিহারের সংবাদ প্রকাশ করতেন। 1354 বঙ্গাব্দের 21শে ভাদ্রে কোচবিহারের ধুমায়িত বন্যী নামক প্রতিবেদনে ডক্টর সান্যাল লিখেছেন, মাথাভাঙ্গায় ভারতের স্বাধীনতা দিবসে প্রকাশ্যভাবে ভারতের জাতীয় পতাকার অবমাননা করা হয়েছে। দিনহাটা মহকুমার হাকিম আহমদ হোসেন কোচবিহারকে পাকিস্তানের সঙ্গে যুক্ত করতে মুসলমানদেরকে প্রকাশ্য সভায় পরিচিত করেছে। এর সাথে এটাও প্রচার হয়েছে যে হলদিবাড়ি খুব শীঘ্রই পূর্ব পাকিস্তান ভুক্ত হবে। এই বিষয়ে কোনো সংবাদ যেন রাজ্যের বাইরে যেতে না পারে সে বিষয়ে বিশেষ সতর্কতাও অবলম্বন করা হয়। আসলে বন্ধুরা, সেই সময় কোচবিহারে হিতসাধনী সভা নামের একটি দল খুব সক্রিয় ছিল। 1914 থেকে 1915 সালের মধ্যে এই সংগঠনটি প্রতিষ্ঠিত হয়ে গিয়েছিল, যার প্রমাণ পাওয়া যায় কোচবিহারের বিখ্যাত ভাওয়াইয়া শিল্পী আব্বাস উদ্দিনের আত্মজীবনী আমার শিল্পী জীবনের কথা নামক গ্রন্থে। আর এই হিতসাধনী সভার সভাপতি ছিলেন কোচবিহারের রাজস্ব মন্ত্রী খান আমানত উল্লাহ চৌধুরী। এই সংগঠনটিতে স্থানীয় হিন্দু রাজবংশীদের সদস্যতা থাকলেও সংগঠনটি পরিচালিত হতো মুসলিম রাজকর্মচারীদের ইচ্ছা অনুসারে। আর এই সংগঠনটির প্রধান উদ্দেশ্য ছিল কোচবিহার থেকে ভাটিয়া হিন্দুদের উচ্ছেদ করে স্থানীয় ভূমিপুত্রদের প্রভুত্ব কায়েম করা। বহিরাগত ভাটিয়া হিন্দুদের বিরুদ্ধে ক্ষোভের কারণ হিসেবে গায়ক আব্বাস উদ্দিন লিখেছেন, কোচবিহারবাসী হিন্দু মুসলমান বহিরাগত বর্ণ হিন্দুদের দ্বারাই একরকম শাসিত। উকিল, হাকিম, জজ, ম্যাজিস্ট্রেট, ডাক্তার, প্রফেসর সব লাইনেই এদের কৃতিত্ব। ঐতিহাসিক ভগবতীচরণ বন্দ্যোপাধ্যায় কোচবিহারের ইতিহাস নামক গ্রন্থে লিখেছেন, মহারাজা হরেন্দ্র নারায়ণের সময়কাল থেকে মূলত দক্ষিণ দেশীয় বর্ণ হিন্দুরা রাজার নামে দেশ শাসন করতেন। সেই সময় বাঙালি বাবুরা এ রাজ্যের প্রধান প্রধান রাজকর্মচারী পদে নিযুক্ত ছিল। আসলে কোচবিহারকে ঢেলে সাজানোর কর্মযজ্ঞে শিক্ষিত ভাটিয়া হিন্দুদেরও যথেষ্ট ভূমিকা ছিল। কিন্তু হিতসাধনী সভার মুসলিম সদস্যরা ভাটিয়া খেদা আন্দোলনের আড়ালে কোচ রাজবংশী হিন্দু ও ভাটিয়া হিন্দুদের মধ্যে সংঘাত বাঁধিয়ে কোচবিহারে হিন্দুদের সংখ্যালঘু করে মুসলিম আধিপত্য কায়েম করাই ছিল তাদের প্রধান উদ্দেশ্য। আর এই হিতসাধনী সভার মুসলিম সদস্যদের মুখোশ খুলে যায় 1947 সালের পর। আসলে কোচবিহার রাজ্যের ভারতে যোগদানের প্রক্রিয়া যত বেশি কাছে আসছিল, হিতসাধনী সভার মুসলিম সদস্যরা তত বেশি অ্যাগ্রেসিভ হতে থাকে। কোচবিহার রাজ্যের প্রভাবশালী ব্যক্তি অ্যাকাউন্টেন্ট আসমত আহমেদ পূর্ব পাকিস্তানের লালমনিরহাটে পাকিস্তানের লিয়াকত আলী খানের সঙ্গে গোপনে বৈঠক করেন। এর মধ্যেই কোচ মহারাজ জগদীপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুর ইংল্যান্ড সফরে গেলে মহারাজের অনুপস্থিতির সুযোগে রাজস্বমন্ত্রী খান আমানত উল্লাহ চৌধুরী পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে কোচবিহারের পাকিস্তান ভুক্তির জন্য প্রয়োজনীয় সমস্ত কাগজ রেডি করে ফেলেন। ভারত সরকার এই মারাত্মক ষড়যন্ত্রের কথা জানতে পেরে তড়িঘড়ি মহারাজকে দিল্লিতে ডেকে নেয়। এরপর ভারত সরকারের পক্ষ থেকে দেওয়া অনেক প্রতিশ্রুতি ও কোচবিহারের প্রজাদের কথা চিন্তা করে 1949 সালের 28শে আগস্ট মহারাজ কোচবিহারের শাসনভার ভারতের হাতে তুলে দেয়। কোচবিহার ভারতীয় ইউনিয়নভুক্ত হওয়ার পর ভারতীয় সাধারণতন্ত্রের বিরুদ্ধে অন্তর্ঘাতমূলক ক্রিয়াকলাপের জন্য 1950 সালের 3 ফেব্রুয়ারি কোচবিহারের সিভিল সেশন জজ, কোচবিহারের অর্থমন্ত্রী খান আমানত উল্লাহ চৌধুরী, অর্থ সচিব আনসার উদ্দিন আহমেদ, আইনজীবী মকবুল হোসেন সহ সমস্ত ষড়যন্ত্রকারীদেরকে কোচবিহার থেকে বহিষ্কৃত করে। বর্তমানে কোচবিহার জেলার শীতলকুচির বড়মরিচা বাজার থেকে 1 কিলোমিটার দক্ষিণে অবস্থিত এই প্রাচীন বাড়িটি হল কোচবিহারের সেই রাজস্বমন্ত্রী খান আমানত উল্লাহ চৌধুরীর পৈতৃক বাড়ি। বর্তমানে বাড়িটির জরাজীর্ণ অবস্থা। কোচ মহারাজের সঙ্গে করা বিশ্বাসঘাতকতার জন্য ইতিহাসও তাকে মনে রাখেনি। যাই হোক বন্ধুরা, কোচবিহার ভারতে যোগদান করলো। প্রথম দিকে কোচবিহার ছিল গৌশ্রেণীভুক্ত কেন্দ্রশাসিত অঞ্চল, কিন্তু মাত্র 3 মাসের মধ্যে কোচবিহারকে পশ্চিমবঙ্গ প্রদেশের একটি জেলায় পরিণত করে দেওয়া হয়। বন্ধুরা, কি কি শর্তে কোচবিহার ভারতে যোগ দিয়েছিল আর এর বদলে কোচবিহারবাসী কি পেল তা নিয়ে আলোচনা করব নেক্সট ভিডিওতে। তাই উত্তরবঙ্গের একমাত্র হিস্ট্রি চ্যানেল দ্য দূরদর্শনকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত বাই বাই বন্ধুরা। জয় হিন্দ, জয় ভারত।